মার্চ ফর জাস্টিস কর্মসূচিকে ঘিরে আবারও শিক্ষার্থীরা বিপুল সংখ্যায় রাজপথে নেমে এসেছে। রণক্ষেত্র হয়েছে দেশের অনেক জায়গায়, সংঘর্ষ হয়েছে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাও আহত হয়েছেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিয়েছেন। অনেক জায়গায় আইনজীবীরাও শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছেন, তারাও স্লোগান পর্যন্ত দিয়েছেন। ফলে সারা দেশে আবারও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে, অনেক জায়গায় রণক্ষেত্র তৈরি হয়েছে, গ্রেফতার করা হয়েছে। সংখ্যাটা এখন পর্যন্ত নিশ্চিত না, তবে এই সংখ্যাটা 200 ছাড়িয়ে যাবে। যেসব জায়গায় শিক্ষার্থীদের উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছে, সেসব জায়গায় সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যতটা বল প্রয়োগ করেছে, প্রতিরোধও ততটা তীব্র হয়েছে। এই শিক্ষার্থীদের কোনোভাবে দমিয়ে রাখা সম্ভব না। এতগুলো মানুষকে গুলি করে হত্যা করে প্রায় 10,000-এর ওপরে শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারপরও সংখ্যাটা কমছে না, সংখ্যাটা বরং বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। এবং আজও গ্রেফতার হয়েছে, কিন্তু তারপরও শিক্ষার্থীরা পালিয়ে যায়নি। শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, কোথাও কোথাও সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, কিন্তু তারপরও শিক্ষার্থীরা সেখান থেকে সরে যায়নি। পাশাপাশি এদের সাথে অভিভাবকরা এবং আইনজীবী, শিক্ষক, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছে। ফলে এই আন্দোলনকে সরকার এত সহজে দমন করতে পারবে না। কেন পারছে না? এর সবচেয়ে বড় কারণ হলো, যে কোনো লড়াইয়ের একটা মনস্তাত্ত্বিক দিক আছে, একটা মোরাল গ্রাউন্ডের দরকার পড়ে। শুরুতে কোটা সংস্কারের একটা ন্যায্য দাবিতে আন্দোলনটা শুরু হয়েছিল, কিন্তু সেখানে বল প্রয়োগ করে যেভাবে গুলি করে মানুষ মারা হয়েছে, সাধারণ মানুষের বুকে যেভাবে গুলি করা হয়েছে, তারপর এই আন্দোলনটা ভিন্ন মাত্রা পেয়েছে। এবং এখন এই মানুষগুলোর রক্তের হিসাব চাওয়ার জন্য আন্দোলন করছে শিক্ষার্থীরা এবং তাদের সাথে সাধারণ মানুষ যুক্ত হয়েছে। সুতরাং এই আন্দোলনকারীদের একটা মোরাল গ্রাউন্ড আছে, কিন্তু যারা তাদের উপরে বল প্রয়োগ করছে, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো মোরাল গ্রাউন্ড নাই। কেন তারা শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করছে? কেন সেখানে তারা টিয়ার শেল নিক্ষেপ করছে কিংবা রাবার বুলেট ছুটছে? শুধুমাত্র উপর মহলের নির্দেশে। কিন্তু এভাবে উপর মহলের নির্দেশ মেনে আর কতদিন সাধারণ নিরীহ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপরে, সাধারণ মানুষের ওপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালাবে, তাদেরকে দমন করতে বল প্রয়োগ করবে? খুব বেশি দিন এটা চলতে পারে না। রাশিয়া যখন প্রথম ইউক্রেনে আক্রমণ করেছিল, তখন অনেকেই মনে করেছিলেন রাশিয়ার এই সামরিক শক্তির সামনে ইউক্রেন বড়জোর 7 দিন টিকতে পারবে, 7 থেকে 10 দিনের মধ্যে ইউক্রেনের পতন হবে। কিন্তু সেটা হয়নি, কারণ প্রতিরোধটা গড়ে তুলেছিল ইউক্রেনের সেনারা, যাদের একটা মোরাল গ্রাউন্ড ছিল। কারণ তারা যদি এই লড়াইয়ে জিততে না পারে, তারা যদি হেরে যায়, তাহলে তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে। ফলে এই মোরাল গ্রাউন্ড নিয়ে তারা যখন ফাইট ব্যাক করেছে, তখন রাশিয়া এত সহজেই ইউক্রেন দখল করতে পারেনি। এবং আমরা দেখেছি ইউক্রেনের সেনাদের মধ্যে একদিকে যেমন প্রবল আত্মবিশ্বাস ছিল, প্রবল জিত ছিল লড়াইয়ের, ঠিক একই রকম রাশিয়ার সেনাদের মধ্যে ডিমোরালাইজ হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা গেছে। কারণ তাদের কোনো মোরাল গ্রাউন্ড ছিল না। শুধুমাত্র সরকারের নির্দেশে তারা হয়তো যুদ্ধটা চালিয়ে যাচ্ছিল, কিন্তু ভেতর থেকে তারা এই যুদ্ধ করার জন্য কোনো আর্জ পায়নি। এই মুহূর্তে বাংলাদেশের আন্দোলনের যে পরিস্থিতি, সেখানেও মোরাল গ্রাউন্ডটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীকে আজকে একজন পুলিশ কর্মকর্তা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, যিনি আহত হয়েছেন, তিনি আবার উঠে দাঁড়িয়েছেন। এবং তার গ্রাউন্ডটা কী ছিল? তিনি তার একজন শিক্ষার্থীকে পুলিশের হাত থেকে বাঁচাতে গিয়েছিলেন। পুলিশ তাকে গ্রেফতার করবে, কিন্তু তিনি ঠেকিয়েছিলেন। সুতরাং তার একটা মোরাল গ্রাউন্ড আছে। যে শিক্ষার্থীর সামনে তার শিক্ষিকাকে ফেলে দেওয়া হয়েছে, তার একটা মোরাল গ্রাউন্ড তৈরি হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লড়াই করার মানসিকতা আরও দৃঢ় হয়েছে। ফলে প্রত্যেকটা ঘটনা আন্দোলনকারীদের মধ্যে নতুন করে লড়াইয়ের স্পৃহা জাগাচ্ছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্যরা এই নিরীহ আন্দোলনকারীদের উপরে চড়াও হচ্ছে, তাদের উপরে বল প্রয়োগ করছে, গুলি করে মেরে ফেলছে, তারা দিন শেষে যখন নিজেরা নিজেদেরকে প্রশ্ন করছে, অবশ্যই সবাই তো অমানুষ না, সবাই অমানুষ না, অমানুষও আছে। মানুষরূপী অনেক অমানুষ জানোয়ার এই দেশে আছে, যারা শুধুমাত্র ক্ষমতার জন্য যাচ্ছে তাই করতে পারে, শুধুমাত্র অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য যাচ্ছে তাই করতে পারে। এরকম অনেকেই আছে, কিন্তু তারা উপরতলার বাসিন্দা।
কিন্তু নিচতলায় যাদেরকে নির্দেশ দিয়ে তারা দেশের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এই নিচতলার বাসিন্দা যারা জনগণের মুখোমুখি দাঁড়িয়েছে, তারা যখন দিন শেষে নিজেদের আয়নায় দেখে বা নিজেদেরকে যখন প্রশ্ন করে, তখন তারা ডিমোরালাইজ হয়ে যায়। এবং এই কারণেই এই আন্দোলনটা সামনের দিনে যতটা এগোতে থাকবে, ততটা শিক্ষার্থীদের, আন্দোলনকারীদের মোরাল গ্রাউন্ডটা আরও স্ট্রং হবে। প্রত্যেকটা ঘটনা তাদেরকে আরও দৃঢ় করবে, লড়াইয়ের স্পৃহা জাগাবে। অন্যদিকে যারা তাদের সামনে দাঁড়াচ্ছে সরকারের পক্ষ থেকে, তারা ডিমোরালাইজ হতে থাকবে। সরকারের চাপ এখন যতটা দেখা যাচ্ছে, এই চাপ প্রতিনিয়ত কমতে থাকবে, নিশ্চিতভাবে প্রতিনিয়ত কমতে থাকবে। পাশাপাশি ভয়ঙ্কর রকম আন্তর্জাতিক চাপ এই মুহূর্তে সরকারের ওপরে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরাসরি শেখ হাসিনাকে চিঠি দিয়েছে। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা বিবৃতি দিয়েছে, কিন্তু সরাসরি চিঠি লিখেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এবং সেখানেও যে কড়া ভাষায় তারা সরকারের সমালোচনা করেছে, এমনকি প্রধানমন্ত্রীকে যেভাবে তারা অ্যাড্রেস করেছে, তাতে এটা পরিষ্কার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে সারা পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো সরকারের এবারের কর্মকাণ্ডকে এত সহজে ছেড়ে দিচ্ছে না। জাতিসংঘও এবার এই সরকারকে এত সহজে ছেড়ে দেবে না। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, যেহেতু কয়েকদিন আগে একটা নির্বাচন গেছে, তার আগে পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন অনেক কথা বলেছে, কিন্তু তারপরও যেহেতু সরকার ক্ষমতায় টিকে গেছে, আবারও 7 জানুয়ারির মতো একটা নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে তারা ক্ষমতায় টিকে গেছে। এ কারণেই আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি কিংবা আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন রাষ্ট্র যারা দেশের জনগণের পক্ষে দাঁড়ানোর মতো অবস্থান নিয়েছিল, তাদের উপরে আমাদের ভরসার জায়গা, আস্থার জায়গাটা হয়তো অনেকটা কমে গেছে। কিন্তু এবার শিক্ষার্থীদের ওপরে এভাবে গুলি চালিয়ে হত্যার ঘটনায় সারা পৃথিবী যেভাবে রিয়্যাক্ট করছে, যে ভাষায় রিয়্যাক্ট করছে, এভাবে এর আগে কখনো তারা রিয়্যাক্ট করেনি। এবং আবারও বলি, এখানেও একটা মোরাল গ্রাউন্ড আছে। যেভাবে গুলি করে মানুষ মারা হয়েছে এবং তার ছবি, তার ভিডিও যেভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীর প্রায় সবগুলো প্রভাবশালী গণমাধ্যম যেভাবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলোকে একটা গণহত্যা হিসেবে উল্লেখ করছে, তাতে আন্তর্জাতিক এই সংস্থাগুলো এখন রিয়্যাক্ট না করে তাদের কোনো উপায় নেই। এবং এই পরিস্থিতি বাংলাদেশে, বদরুদ্দিন উমর তো বলেছেন 1952 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে যে 5টা গণ অভ্যুত্থান হয়েছে, তার মধ্যে 2024টা সবচেয়ে ব্যাপক। অর্থাৎ 1952 সালের পর থেকে বা 52 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান প্রত্যক্ষ করছি। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ফলে এখনকার পরিস্থিতির সাথে আগের পরিস্থিতি মেলানো যাবে না। সেটা যেমন দেশের মধ্যে সত্যি, সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের এই পরিস্থিতি যেভাবে রিফ্লেক্ট করছে, সেখান থেকেও আমরা বুঝতে পারি। এবং আন্তর্জাতিক বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পশ্চিমা বিশ্ব কিংবা জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মতো মানবাধিকার সংস্থা যেভাবে রিয়্যাক্ট করছে এবং রিয়্যাক্ট যেভাবে করবে, তারা যেভাবে তাদের পজিশন নেবে বলে আমরা প্রত্যাশা করি, সেটা আগের যে কোনো অবস্থা থেকে ছাড়িয়ে যাবে। ফলে যে আস্থার জায়গাটা নিয়ে একটা সংকট তৈরি হয়েছে আন্তর্জাতিক বিশ্বের প্রতি কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি, সেই জায়গা থেকে আমরা অন্তত এখন আস্থার জায়গায় ফিরতে চাই। এবং আমরা মনে করি, আমরা বিশ্বাস করতে চাই আন্তর্জাতিক সংস্থাগুলো এবার এই সরকারের বিরুদ্ধে সত্যিকারের পদক্ষেপ নেবে। আজকেও ঢাকায় হাইকোর্টের সামনে, দোয়েল চত্বরে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, বগুড়া, প্রত্যেকটা জায়গায় সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে, কিন্তু শিক্ষার্থীরা দমে যায়নি। শিক্ষার্থীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। বরিশালে রণক্ষেত্র তৈরি হয়েছে, কারণ সেখানে যতটা বল প্রয়োগ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ততটাই প্রতিরোধ গড়ে তুলেছে শিক্ষার্থীরা। ফলে এই লড়াইয়ে হেরে যাবার কিছু নাই, কারণ এই লড়াইয়ে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মোরাল গ্রাউন্ড যতটা শক্ত, ঠিক ততটাই দুর্বল যারা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, তাদের মোরাল গ্রাউন্ড।